ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকা এই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছি আমি নাজনীন মনি। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকীতে আজ দলটির মহাসচিব বলেছেন, বাংলাদেশকে সেবা দাস রাষ্ট্রে পরিণত করার জন্য জিয়াউর রহমানের মতো জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছে। জিয়াউর রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করে বলেছে, বিএনপি ভবিষ্যতে বাংলাদেশের ভরসা। দলটির নেতাদের দাবি, জিয়াউর রহমান আওয়ামী লীগকে লাইসেন্স দিয়েছিল রাজনীতি করার। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, লুটেরা মাফিয়াদের কবল উল্লেখ করে দলটি আরও বলছে, যে সরকারের সাবেক সেনাপ্রধান এবং সাবেক পুলিশ প্রধানদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, সে সরকারের পদত্যাগ করা উচিত। বিএনপির আমলে পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা এবং সাবেক দুজন পুলিশ কর্মকর্তা রকিবুল হুদা এবং কোহিনুরের কাদের সৃষ্টি, সেই প্রশ্ন রেখে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, তখন কি তারা পদত্যাগ করেছিলেন? রাজনীতি করার লাইসেন্স কে কাকে আসলে দিয়েছে? বর্তমান প্রেক্ষাপটে সত্যিই কি দেশের জনগণের কাছে বিএনপি একমাত্র ভরসা? এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং আছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার ফখরুল ইসলাম। এবং দর্শক, আপনারা আমাদের সাথে আছেন এই আলোচনায়। আমরা সবাইকে স্বাগত জানাই, অতিথির প্রতি কৃতজ্ঞতা আপনারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি শুরুতে একটু ফখরুল ইমামকে দিয়ে শুরু করি, তিনি প্রেসিডেন্ট মেম্বার জাতীয় পার্টি। ফখরুল ইমাম, ঘটনা আসলে অনেক তো পরপর ঘটে যাচ্ছে এবং বলা হয়ে থাকে যে নানাবিধ এইসব ঘটনা আসার কারণে আওয়ামী লীগ সরকার যে একটা অস্বস্তিতে বা বিব্রতকর পরিস্থিতিতে আছে, সেটিকে কাজে লাগিয়ে বিএনপি এক আন্দোলনের দিকে যেতে চায় সামনে। এবং সরকার তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে সাবেক এই প্রধানদের বিষয় নিয়ে তারা একেবারেই বিব্রত নয়। আসলে কি বিব্রত হওয়ার মতো পরিস্থিতি আছে কিনা, এবং বিএনপি যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগকে তারা লাইসেন্স দিয়েছে রাজনীতি করার, সেই বিষয়ে আপনি কোনো মন্তব্য করতে চান কিনা? ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে দুইজন বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কোশ্চেন তো অনেকগুলো করেছেন, দুটো পরে দুটো দিলেই হবে। প্রথমটা হলো যে আসলেও বাংলাদেশের একটা দুর্ভাগ্য যে যখন আপনার এই জেনারেল আজিজ এবং বেনজির সাহেবের নাম আসলো, সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ তাকে প্রটেস্ট করে আরও দুইজনের নাম বলে দিল। তার মানেটা কি? তার মানে হলো যে আপনার এইসব পদে যারা আসে, আমরা যদি বিশ্লেষণ করি, এইসব পদকে সরকার কাজে লাগিয়ে তাদের হাসিল করতে চাই। তো এটাই তো আলটিমেট রেজাল্টটা আসে। এখন দেখেন, এই যে আপনার জেনারেল আজিজ কিন্তু রিটায়ার করেছে 23শে জুন 1921 সালে। তো রিটায়ার করার পর আজকে 3-4 বছর হয়ে গেছে, এবং তাকে যে 7031/C যেটা আপনার মিথার ডিক্লেয়ার করেছে স্টেট ডিপার্টমেন্ট থেকে, ওই চার্জে তাকে দিয়েছে। চার্জটা হলো কি, যে বিগত আমলে আমাদের দেশেও এটা আছে যে অনেক দিন আগে অপরাধ করেছেন আপনি, কিন্তু এখন আপনাকে কগনিজেন্স আনছে। ঠিক সেই জিনিসটাই হয়েছে। তো এখন আমাদের দেশের বাইরে, বিদেশ থেকে এই অপরাধটা জানার পরে তাকে স্যাংশন দেওয়া, এটা তো ব্যক্তি যখন কাকে স্যাংশন দিয়েছে, যখন সেনাপ্রধান ছিল। তো এই স্যাংশনে দুইটা, এই 3(1)-এর দুইটা, একটা হলো মানবাধিকার লঙ্ঘন যদি করে, আর একটা হলো করাপশন করে। তো দুটার উপরেই ওনার স্যাংশন হয়েছে। তো দুটাই উনি করেছেন। তো দুটাই ধরে নেওয়া যায়, কারণ সরকার তো এর প্রতিবাদ করে নাই। সরকার বলছে এটা যদি হয়ে থাকে দায়িত্ব আমরা নেব না। কিন্তু সরকার একেবারে দায় নেয়নি, তারা বলা হচ্ছে যে বিব্রত না এই ঘটনা নিয়ে, এটা ব্যক্তি খাতের দুর্নীতি বা ব্যক্তি খাতের দায়। ব্যক্তির ঘটনা নয়, এটা হলো একটা সেনাপ্রধানের ঘটনা। সেনাপ্রধান যখন থাকেন, কতগুলো জানেন, দেন কতগুলো সার্ভিস আছে হোল টাইম। যেমন আপনার যখন মেম্বার অফ পার্লামেন্ট হয়, কোনো সময়ের জন্য না, হোল টাইম মেম্বার অফ পার্লামেন্ট, 24 আওয়ার্স। মন্ত্রীরা 24 আওয়ার্স, সেরকম সেনাপ্রধানও 24 আওয়ার্স, এবং কত বেনজির সাহেবও 24 আওয়ার্স আপনার কিন্তু চাকরিজীবী ছিলেন। তো সুতরাং তার চাকরি থাকা অবস্থায় কোনো অপরাধ যদি সংগঠিত হয়ে থাকে, পরবর্তী পর্যায়ে যদি সেটা বের হয়, তাহলে অবশ্যই সরকারের একটা দায়িত্ব থেকে যায়, এটা এড়ানো যাবে না। যে জন্য উনি নুরুল হুদার নাম বলেছেন, যে তোমাদের সময় তো ছিল, তোমরা তো করো নাই। এই যে একজন আরেকজনকে দোষারোপ করা, এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হচ্ছে। এবং বাংলাদেশের ব্যাপারে এটা আমরা বলবো যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা বললি তো এগিয়ে কোথায় গেল? এখন যদি আমরা ওই ঘোরপাকের মধ্যেই থাকি,
তাহলে তো এই দেশটাকে কি করব? অনেকে বলে যে আপনার বেনজির সাহেব এবং আজিজের মতো এক না, শত শত আজিজ বেনজির আছে। তো সুতরাং আবার আজকে আপনি বললেন যে তার দুদকে ধরার আগেই অনেক টাকা পাচার হয়ে গেছে। তো এইসব তো মানে আমি জানি না, আইনের বাংলাদেশের প্রত্যেকটা দেশেরই একটা আইনের একটা সীমাবদ্ধতা থাকে এবং আইনের বাইরে যেও কিন্তু রাষ্ট্র কতগুলো পদক্ষেপ নেয় যেগুলো আইনকে সহায়তা করে। এখানে আপনি আইনের ফাঁকফোকর দিয়ে আপনি বেরিয়ে যাবেন, তাতে রাষ্ট্র আপনাকে ধরতে পারবে না এবং এটার দায় দায়িত্ব না কাউকে নিতে হবে। আমরা দেখেছি বেনজির সাহেবের ভূমিকা আমরা দেখেছি তো, এবং তাকে পলিটিক্যাল বক্তব্য দিতেও দেখেছি আমরা। সুতরাং এটার দায় এড়িয়ে গিয়ে আমার লাভ কি? বরঞ্চ সরকার সেই সময় কি হয়েছিল সেটার দায়টা যদি সরকার তার উপরে নিয়ে, কেন উনি এটা করেছেন, তাদের বিরুদ্ধে যেহেতু তদন্ত চলছে এবং বিচারের উদ্যোগও নেওয়া হয়েছে, কাজেই দায় নিয়ে না একজন সাধারণ নাগরিক। তদন্ত কে করছে? করাপশনের তদন্ত করতেছে দুর্নীতি দমন দুদক। কমিশন। হ্যাঁ। আর আপনার ডিপার্টমেন্টালের যে আপনার এটার তো এখনো হয় নাই, কোনো কমিটি গঠন হয় নাই। আর জেনারেল আজিজের সময় তো কোনো কমিটি, কে তাকে বিচার করবে? তার তো অলরেডি স্যাংশন দিয়ে বিচার করে স্যাংশন দিয়ে দিয়েছে। জি। এটা তো বাইরের একটা দেশ, আমি জানি না কোন আইনে দিয়েছে, তারা পারে কিনা তাও জানি না, তবে তারা দিয়ে দিয়েছে। এখন সেটার আলোকে আপনাকে তো একটা স্টেটমেন্ট দিতে হবে। আপনি চুপ করে যদি বসে থাকেন তাহলে তো এটা আপনাকে কি পেয়ে ধরনের বসবে। স্টেটমেন্ট আশা করছেন? কি ধরনের স্টেটমেন্ট? সরকার বলবে, সরকার একদম ক্লিয়ার করবে যে এই সময় ওই সময় কোনো মানবাধিকার কিংবা করাপশনে আর্মির দ্বারা হয় নাই বা জড়িত ছিলেন না, এরকম একটা স্টেটমেন্ট তার দেওয়া উচিত। এবং যদি বলা উচিত যদি হয়ে থাকে, আমেরিকা যখন দিয়েছে স্যাংশন তাদের তো ধারা উল্লেখ করে দিয়েছে, যদি হয়ে থাকে তাহলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। আপনি এই ধরনের স্টেটমেন্ট চাচ্ছেন যে সরকার তরফ থেকে আসা উচিত? সরকার যদি নিজেকে, আপনার সে তো ছিল, সে বিডিআর প্রধান ছিল, বিডিআর প্রধান থেকে সে আপনার সেনা প্রধান হয়েছে, সরকার তো অস্বীকার করতে পারবে না যে আমার এখানে চাকরি করে নাই। সুতরাং সে বিএনপির আমলে চাকরি করেছে, সে তো অনেক দিন ধরে, সে তো আপনার ক্যাপ্টেন থেকে আরম্ভ করে জেনারেল হয়েছে। তার মানে আপনি বলছেন যে এখানে দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং সরকারের পক্ষ থেকে একটা ব্যবস্থা নেওয়া উচিত আপনি মনে করেন, এবং স্টেটমেন্ট দেওয়া উচিত আপনি মনে করছেন। আমি একটু শামা ওবায়দের কাছে আসতে চাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আজকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, এতগুলি কথা মৃত্যুবার্ষিকী কেন্দ্র করেই হয়েছে। এই বার্ষিকীতে আপনাদের দল থেকে নতুন কোনো কিছু পরিকল্পনার কথা আপনারা চিন্তা করছেন কিনা? ধন্যবাদ আপনাকে, আমার সমালোচকদেরকে শুভেচ্ছা জানাই। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শাহাদাত বার্ষিকী, আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আপনি আপনার ইন্ট্রোডাকশনে অনেক কথা বলছিলেন যে প্রথম খুব সম্ভবত আপনি মহাসচিবকে কোট করছিলেন। তো এটা উনি স্টেটমেন্টটা করেছেন কারণ যেই অবস্থায়, যেই রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছে, একজন মেজর জিয়া একজন প্রেসিডেন্ট হয়েছেন, যে প্রেক্ষাপট তখন ছিল, তখন যখন মানে কোনো রাজনৈতিক দলের স্বাধীনভাবে কর্মকাণ্ড করার অধিকার ছিল না, আপনাদের মতো সাংবাদিকরাও কাজ করতে পারতেন না, সব সংবাদপত্র বন্ধ ছিল। তো সেই সব কিছু কিন্তু একেবারে 180 ডিগ্রি টার্ন করে দিয়েছিলেন উনি ডেমোক্রেসি ফেরত এনেছিলেন, উনি বাকশাল বন্ধ করে দিয়েছিলেন, উনি পেপার পত্রিকা সব স্বাধীন করে দিয়েছিলেন, আবার সব রাজনৈতিক দল আবার স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড চালানোর সুযোগ পেয়েছিল। এবং অনেক কিছু বলা যায়, অর্থনীতি, শিল্প, বাণিজ্য, স্বাস্থ্য, মৎস্য, তারপরে আপনার কৃষি, প্রতিটি ক্ষেত্রে ওনার মানে একেবারে ওনার 3.5 বছরের শাসনামলে উনি যেসব বীজ বপন করে দিয়ে গেছেন সেগুলোর ফসল কিন্তু এখনও বাংলাদেশের জনগণ ভোগ করছে। এবং এই যে আপনার ICDDRB বলেন, প্রতিষ্ঠা বলেন স্বাস্থ্য খাতে, আপনার আপনার গার্মেন্টস বলেন, ম্যান পাওয়ার বলেন, প্রথম উনি সৌদি আরবে লোক পাঠিয়ে শুরু করেছিলেন ম্যান পাওয়ারের এই জিনিসগুলো কিন্তু উনি করে দিয়ে গেছেন, যেগুলো ফসল আমরা এখনও খাচ্ছি এবং আওয়ামী লীগ মাঝে মাঝে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে প্রেক্ষাপটে কিন্তু মহাসচিব এই কথাটা বলেছেন। এখন এগুলো সব ক্ষেত্রে তার অবদানের পাশাপাশি আওয়ামী লীগকে লাইসেন্স দেওয়া রাজনীতি করা, সেটাও কি একই রকম হয় কিনা? আওয়ামী লীগ কেন, সব রাজনৈতিক দলই, আওয়ামী লীগও তো রাজনৈতিক দল তখন ছিল নাকি? আওয়ামী লীগ তো রাজনৈতিক দল। এবং যদি
ওই ব্যবস্থাই কায়েম থাকতো, জি 75 সালের আগে যে ব্যবস্থায় ওনারা গিয়েছেন আওয়ামী লীগ বাকশাল, হ্যাঁ, সেটা যদি কায়েম থাকতো তাহলে কি তাহলে তো অ্যাকচুয়ালি আওয়ামী লীগ এখন নাই, তাহলে তো বাকশালই বলতে হতো নাকি? এখন উনি এসে যখন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন তখনই কিন্তু আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের একটা সহ অবস্থানের সুযোগ তৈরি হলো, এবং আমার মনে হয় এটাই মিন করতে চেয়েছেন। আপনি মনে করছেন যে সব একসাথে তখন নতুন করে তৈরি হয়েছিল রাজনীতিতে নানা প্রেক্ষাপটে, সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে আওয়ামী লীগও, আওয়ামী লীগের লাইসেন্সও এবং জিয়া রহমান সাহেব শুধু এই বাংলাদেশের ভিতরে না, উনি একজন সফল আন্তর্জাতিকভাবে একজন সফল নেতা হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছেন, একজন স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, যে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যর্থতার কারণে 72 থেকে 74 আমরা দেখেছি, আমরা দুর্ভিক্ষ দেখেছি, আমরা বিভিন্ন ধরনের অনাচার অত্যাচার দেখেছি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়, সেই সময়টাকে পাল্টে উনি একটা তলাবিহীন ঝুড়ি থেকে একটি উন্নয়নশীল দেশে বাংলাদেশকে পরিণত করতে পেরেছিলেন, এবং একটা সফল শুধু উনি সার্ক গঠন করেছিলেন, ওনার ভিশন ছিল, উনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশকে এই রিজনে একটা শক্ত অবস্থানে যেতে হবে। ওই আমলে ওই 80s কিন্তু উনি সার্ক গঠন করেছিলেন, উনি মুসলিম বিশ্বে নিজেকে এস্টাবলিশ করেছেন, উনি সফলভাবে রোহিঙ্গা সমস্যা মোকাবেলা করেছিলেন, সকল রোহিঙ্গাদেরকে ফেরত পাঠিয়েছিলেন, তিনি অনেক কিছু করেছেন, ওনার সাফল্য প্রচুর। হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় যে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু প্রতিষ্ঠাতার এরকম নৃশংস হত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত হয়নি। একজন কর্মী, একজন নেতা হিসেবে আপনার কি মনে হয় যে এটা দলের জন্য একটা ব্যর্থতা আপনাদের? আমি অবশ্যই মনে করি, একজন নাগরিক হিসেবে আমি প্রথম মনে করি যে সকল হত্যাকাণ্ডেরই বিচার হওয়া উচিত। আমরা যখন আমরা টকশোতে এসে বলি সাগর রুনির বিচার কেন হয় না, আমরা যখন টকশোতে এসে বলি ত্বকী হত্যার বিচার কেন হয় না, নেতা নেত্রীর বাইরেও তো সাধারণ জনগণ বহু আছে বাংলাদেশে যারা প্রতিদিন হত্যা হচ্ছে কিন্তু বিচার টাইম মতো বা সুষ্ঠু বিচার হচ্ছে না। বিডিআর হত্যা হয়েছে, ফ্যামিলিগুলো এখনো বলছে যে সুষ্ঠু বিচার পায় নাই। সবার বাইরে তো আমি মনে করি যে উনি যে নৃশংসভাবে হত্যা হয়েছিল অকালে, যে উনি বেঁচে থাকলে হয়তো বাংলাদেশ আরো অনেক আগিয়ে যেত, সেটা অবশ্যই ওনার হওয়া উচিত ছিল। এবং আমি এটা ব্যর্থতা সফলতার কথা বলবো না, প্রেক্ষাপট থাকে। এখন আমি যেটা আওয়ামী লীগ করেছে যে ওনাদের নেতার হত্যার বিচার করেছে, সেটা ভালো কথা, এবং কিন্তু সেটা করতে গিয়ে ওনাদের প্রতিহিংসামূলক যে কর্মকাণ্ডগুলো ওনারা করেছেন, একই সাথে যদি স্বচ্ছভাবে বিচার হতো সব বিচার, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু ওনারা যেটা করেছে যে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে তারা বিরোধী দল মতকে দমন করার জন্য, তার বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বললে আপনি রাজাকার হয়ে যাবেন, আপনি আওয়ামী লীগের কোনো পলিসির বিরুদ্ধে কথা বলে রাজাকার হয়ে যাবেন। কিন্তু আপনারা ভিন্ন কথা না, সবই রিলেটেড, কিন্তু কথা বলে আমরা একে প্রভাব করেন না, এভরিথিং ইজ রিলেটেড। আমরা একটা করে আসি, যেটা হচ্ছে আপনি যদি আপনার প্রতিষ্ঠাতা নেতা যিনি, তার মৃত্যুর বিচার না করতে পারেন, না চাইতে পারেন, সেটা নিশ্চিত না করতে পারেন খুনিদের সাজা, নিজেদের জন্যই যদি বিচার কখন হয়েছে আপনি শেষ করে দিচ্ছেন কেন ব্যাপারটা? আমি আপনার কাছে প্রশ্নটাই রাখবো, আমি প্রশ্নটা রাখি, আপনার সেই ন্যায়টা যদি, আপনারা এর মধ্যে দুবার ক্ষমতা এসেছেন, 3বার বলা হয় 3বারের প্রধানমন্ত্রী, আপনাদের সুযোগ এসেছিল কিন্তু আপনারা কাজটাও হাতে নেন নাই সেই বিচার কাজটা, কেন? আপনাদের কি সেটা প্রায়োরিটি লিস্টে ছিল না? প্রায়োরিটি লিস্টে সবসময় ছিল, কিন্তু দেশকে ঐক্যবদ্ধ করা, দেশের উন্নয়ন আগে ছিল। হ্যাঁ, প্রায়োরিটি লিস্টে থাকবে না কেন? এখন আমি আমার পিতার বিচার করতে গিয়ে সবাইটা মেরে ফেলবো, দ্যাট ইজ নট দেশের উন্নয়ন। এখন আমার কথা হচ্ছে, আমি অবশ্যই আমার নেতার হত্যার বিচার করবো, বিচারের টাইমও চলে যায় নাই, এবং আমি মনে করি এই বিচার হওয়া উচিত, এবং অবশ্যই সেটা হওয়া উচিত, এবং ইনশাল্লাহ হবে। আপনি যদি আমাকে আরো একটু সুযোগ দেন, আপনি ওনাকে যে প্রশ্ন নাকি ওনার কাছে যাবেন, আমি একটু যেয়ে তারপর আবার আসি তাদের নিয়ে। আমরা একটু আসি সেলিমা আক্তার জর্জের কাছে। ব্যারিস্টার সেলিমা আক্তার জর্জ, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। যে পরিস্থিতি আসলে চলছে তাতে আওয়ামী লীগ স্বীকার করুক না করুক, আওয়ামী লীগ একটু বিব্রত করা অবস্থায় আছে সবাই মনে করছে, এবং দায় আপনারা নেবেন না, বিব্রতও আপনারা না, আপনারা একদম স্পষ্ট করে বলছেন। কিন্তু একের পর এক যেসব ঘটনা বেরোচ্ছে, দুর্নীতির হোক বা এরকম নানা ধরনের কাহিনীর হোক, এবং বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যে জায়গাটাতে আছে, তাতে কি খুব সুবিধাজনক জায়গায় আওয়ামী লীগ আছে আপনারা আসলে মনে করেন?
ধন্যবাদ আপনাকে, আমার দুইজন সহ আলোচক সহ যারা দেখছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। না, এটা অবশ্যই আমাদের জন্য একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে যখন কোনো ব্যক্তি একটা দায়িত্বপূর্ণ চেয়ারে বসে থাকেন এবং পরবর্তীতে চাকরি মেয়াদ শেষ হওয়ার পরে যখন তাদের সম্বন্ধে নানান রকমের অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের ফিরিস্তি আসে, এটা তো অবশ্যই আমাদের জন্য কষ্টকর এবং দুর্ভাগ্যজনক। সেই জায়গা থেকে যদি আপনি ওই পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনাটা করেন, তাহলে আমি বলবো যে আমাদের সোসাইটিতে এই ডিজিজটা, এটা একটা সংক্রামক ব্যাধির মতো ধীরে ধীরে বিস্তৃতি লাভ করেছে। যদিও আমাদের প্রতিপক্ষ বন্ধু রাজনৈতিক দল বিএনপি যেটা বলার চেষ্টা করে যে তাদের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনৈতিক সুবিধা পেয়েছে বিধায় তাদের এই সমস্ত কর্মকাণ্ডকে ফরগো করেছে, লেট ইট গো। বিষয়টা ওনারা যেভাবে ওনাদের নিজস্ব অবস্থান থেকে এই ব্যাখ্যাটা করবেন, এটাই স্বাভাবিক। আমরা আমাদের জায়গা থেকে বলছি যে বা যারাই কখনো কোনো জায়গায় দায়িত্বপূর্ণ জায়গায় থেকে যদি দায়িত্বের অবহেলা করেন এবং সেটাকে অপব্যবহার করেন, তাহলে তার দায় অবশ্যই তাকে নিতে হবে। এবং সেই জায়গা থেকেই ফখরুল ইমাম ভাই বলেছেন যে আওয়ামী লীগ তো দায় নিচ্ছে না। অবশ্যই আওয়ামী লীগ দায় নিচ্ছে। আওয়ামী লীগ দায় নিচ্ছে বিধায়ী এদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। সবসময় তারা বলেন যে সরকার যে বাটনে সুইচ টিপ দেন সেই বাটনেই কাজ হয়। তো ওনারা তো বলেন যে বিচার বিভাগ সরকারের সুইচের উপর নির্ভর করে। তো যখন ওই বেনজির সাহেবের সমস্ত সম্পত্তি ক্রোকের আদেশ আদালত দিয়ে দিল, তো তাহলে ওনাদের কথা মতো সরকারের কথা মতো সুইচটা টিপেছে। বেনজির সাহেবকে তো আর ফ্রি যেতে দেয়নি। আবার যদি বলে যে দুর্নীতি দমন কমিশনও তাদের কথা মতো চলছে, তাহলে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। তো সরকার তো কোনো জায়গায় তাদের দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তখন করছে যখন এই জিনিসটা আসলে বাইরের থেকে চাপটা এসছে এবং প্রকাশিত হয়েছে। এটা আমি আপনাকে একটু আপনাকে ক্লিয়ার করি। এটা আমি আপনাকে এটা ক্লিয়ার করি। দুর্নীতি দমন কমিশন ফখরুল ইমাম সাহেব অত্যন্ত ভালো মতো জানেন, এটা একটা স্ট্যাটিউটরি বডি, এটার একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে। এটা আপনি শামা আপা কিংবা ফখরুল ইমাম সাহেবের বিরুদ্ধে যে কোনো সময় আপনার মামলা কিংবা নিশ্চয়ই পারে না, কিন্তু আমার প্রশ্ন, তাদের একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে। আমি একটু শেষ করে দিই। তথ্য উপাত্ত সত্যতা যথার্থতা যখনই তাদের কাছে এইগুলো আসবে, তখনই তারা এর বিরুদ্ধে তদন্তে নামতে পারেন। অবশ্যই বেনজির সাহেবের বিরুদ্ধে আজকে যে কথাগুলো আসছে সেইগুলোর তথ্য উপাত্ত যথার্থতা এর আগে তাদের কাছে আসেনি, যার জন্য তারা ইনভেস্টিগেশন শুরু করতে পারেন। তাদের কাছে আসেনি, কিন্তু সরকারের কাছেও ছিল না। অফ কোর্স নট। সরকারের কাছে মানে কেমন করে সম্ভব যে র্যাবের একজন মহাপরিচালক, আমি শেষ করি প্রশ্নটা, র্যাবের একজন মহাপরিচালক যিনি আইজিপি হয়েছেন পরবর্তীতে, এবং যিনি র্যাবের মহাপরিচালক থাকা অবস্থাতে যুক্তরাষ্ট্র থেকে স্যাংশন খেয়েছেন র্যাবের কর্মকর্তা হিসাবে, তারপরও তার বিরুদ্ধে কোনো রকম তদন্ত সরকার না যেয়ে তাকে যখন আইজিপি বানানো হয়, কেমন করে এইটা কারোর পক্ষে মানা সম্ভব জনগণের পক্ষে যে সরকার কিছু না জেনে তাকে বানিয়েছেন একজন আইজিপি? কারণ আমি আজকে পাসপোর্ট করতে গেলে সাধারণ নাগরিক হিসেবে আমার 14 গোষ্ঠীর ঠিকানা নিয়ে যাওয়া হয়। আমি যদি গণভবনে যাই কোনো দাওয়াতে, আমি যদি সেরাকুঞ্জে যাই বা অন্য কোথাও যাই, আমার পুরো হিস্ট্রি নিয়ে আমাকে সেখানে দাওয়াত দেওয়া হয়। তাহলে একজন আইজিপি হবেন, একজন র্যাবের বড় কর্মকর্তা হবেন, তার কিছুই না জেনে আমরা এইসব বড় পদে তাদের নিয়োগ দিচ্ছি? সব কিছুই জানা হয়, তাহলে সমস্ত কিছুই জানা হয়। এখন জানার পরে যখন ওই চেয়ার এসে বসেন, বসার পরে যদি কোনো অন্যায় করেন, সেটা যদি গোপন থাকে, এখন আপনার তার এই অপরাধের বিরুদ্ধে কেউ কি কোথাও প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো কিছু বলেছে, অথবা তিনি যে অপরাধ করছেন কিংবা যে সমস্ত অভিযোগ উঠছে সব অভিযোগ সত্য, সব অভিযোগ মিথ্যা তাও না, অনেকের নামে মিথ্যা অভিযোগ আসতে পারে, সত্য অভিযোগ আসতে পারে। সেই অভিযোগের যথার্থতা যখন প্রমাণিত হবে, বোঝা যাবে, তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এইটাই স্বাভাবিক। এখন আপনি বলছেন স্যাংশন কিংবা মানবাধিকার এইগুলোর বিষয়ে যখন বিভিন্ন ধরনের কথা আসছে, তখন কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না? অবশ্যই স্যাংশন কিংবা আপনার হিউম্যান রাইটসের যে কথাগুলো বিভিন্ন রাষ্ট্র থেকে মাঝে মাঝে আমাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বলা হয়, তো সেইগুলো আমরা খুব স্পেশাল কনসিডারেশনে রাখি। কেননা ওনারা যেই মানবাধিকারের টার্মটা, অথবা তারা কারোর উপরে স্যাংশন দেবে, এই যে সমস্ত টার্ম, এইগুলো তারা কেন, কখন, কার উপরে কীভাবে ব্যবহার করেন, এটা আমরা সবাই খুব ভালো মতো বুঝতে পারি। আজকে যখন প্যালেস্টাইনে মানবাধিকারের চরমতম লঙ্ঘন হচ্ছে, একটা টেক্সট বুক এক্সাম্পল চলছে, যারা এই সমস্ত মানবাধিকারের সবক দেয় এবং যে সমস্ত সংস্থাগুলো পৃথিবীব্যাপী কাজ করে বেড়ায়, তাদের কারো মুখে কোনো কথা নেই, কাউকে কোনো স্যাংশন দেওয়া হচ্ছে না। অতএব আমরা বুঝি যে তারা কোথায় কখন এই টার্মটা ব্যবহার করবে এবং এটা ব্যবহারের মধ্য দিয়ে ক্ষেত্র প্রস্তুত করবে এবং সেই ক্ষেত্রকে ব্যবহার করে তারা তাদের সেই সুবিধা পরিষ্কারভাবে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আরো অনেক কথা বলার আছে। আমি নিশ্চয়ই আপনার কাছে অনেক কথা শুনবো। যে কথাগুলি আপনি এখন বললেন
যখন র্যাবের বিরুদ্ধে বা কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তারা স্যাংশন দিয়েছিলেন, আমরা এই আপনাদের কথাগুলি গ্রহণযোগ্য হিসেবে নিয়েছি যে বিশ্বব্যাপী যত কিছু হচ্ছে সেদিকে কোনো নজর নাই, আমাদের কি এক ঘটনার জন্য তারা এরকম স্যাংশন দিচ্ছে। কিন্তু তার পরবর্তীতে তার যে সম্পদের পাহাড়ের খবর আমাদের কাছে এই পর্যন্ত এসে পৌঁছেছে, তার শুধু 610 বিঘা জমিই আছে। এগুলো প্রকাশ্য। একদিনে তিনি করেন নাই, একদিনে তিনি কেননে নয়, একদিনও তার এই সম্পদের পাহাড় গড়ে ওঠে নাই, ধীরে ধীরে হয়েছে এবং নির্ধারিত সময় ধরে। এই কোনো খবর না থাকাটার দায় বা কোনো খবর আসলেও সরকারের কারোর কাছে ছিল না, এটা বলার সুযোগ আসলে আছে কিনা আমি আসবো, আমি আপনার কাছে অবশ্যই একটা বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আলোচনাতে আছি রাজনীতির নানা দিকের, কিন্তু ঘুরে ফিরে রাজনীতি সেখানেই সে থামছে। বেনজির আহমেদ, আজিজ আহমেদ এবং একই সাথে এমপি হত্যাকাণ্ড। আমরা একটু কথাই বলতে চাই, আমাদের সাথে আছেন আমাদের অতিথিরা, এবং অবশ্যই আমি ভাইয়ের কাছে যেতে চাই যে একটা জিনিস আমরা এখন জানতে চাই ফখরুল ইমাম, সেটা হলো যে পরিস্থিতিতে আসলে বিএনপি তো নিজ জায়গা থেকে আওয়ামী লীগকে একটা বিপদে ফেলতে যাচ্ছে, যে প্রশ্নটা আমার আপনার কাছে সেকেন্ড প্রশ্ন ছিল। এই ধরনের দুর্নীতির খবর, তথ্য বা কারোর নামে বের হওয়া, এটা সব সরকারের আমলেই হয়েছে, সকল সরকারের আমলেই হয়েছে। এটা কি অনেক বড় ধরনের তথ্য কিনা যেটা দিয়ে সরকারকে ফেলে দিতে হবে, সরকার পড়ে যাবে, সরকার পুরোটাই দুর্নীতিতে নিমজ্জিত, এই ধরনের শব্দ ব্যবহার করা যায়? ধন্যবাদ আপনাকে। আপনি তো একদম গোড়াতে আলোচনার সূত্রপাত নিয়ে গেছেন। আমাদের দেশে একটা পাস যখন সরকার বদল হয়, এরকম সবারই ধারণা আছে যে এই সরকার বদল হওয়ার সঙ্গে শুধু নির্বাচন নয়, আরও পাওয়ার সংযুক্ত থাকে। এই পাওয়ারগুলো এক্সারসাইজটা কিভাবে করে, এটা নিয়ে গবেষণা হওয়া উচিত। আপনার যে কোশ্চেনটা করলেন, এটা আসলেও মূল গোড়ার কোশ্চেন, যে এইখানে কারা কারা ইনভলভ থাকে, পাওয়ার জিনিসটা কিভাবে চলে, সরকার কিভাবে চলে, কার কোথায় চলে, কিভাবে চলে, অর্থনীতি কোথায় কাজ করে, কত টাকা লাগে, কত টাকা দিলে একটা জিনিস কাজ হয়। সেই জন্য আমরা বলি যে করাপশনটা এখন রন্ধে রন্ধে চলে গেছে। এখন কিন্তু বের করা ইটস ভেরি টাফ, যে কে কখন করাপশন করেছিল, কিভাবে করেছিল, সেই করাপশনটা গেল। সেই জন্য আমরা বলি যে প্রিভেন্টিভ মেজার ইজ বেটার দেন কিওর। কিন্তু যখন বলা হয় যে বিএনপি তাদের সময়ে 3বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, আমরা তো সেই তুলনায় 13 নম্বর 14 নম্বরে আছি। আমাদের দিকে দুর্নীতির আঙ্গুল তোলার আগে বিএনপি নিজেদের দিকে তাকানো উচিত। এতে কি আসলে অন্যজনকে দায় দেওয়া যায়, নাকি আমরা জনগণ আসলে কি করবো, আমরা জনগণের করণীয়টা কি? এই কম্পিটিশনের জন্য তো বাংলাদেশ স্বাধীন হয় নাই যে একজনের দোষারোপ করে দিব করাপশনের উপরে। কিন্তু ব্যাপারটা আসলেও হয়েছে তাই। আসলেও যখনই আমি দেখি, যখনই এরকম একটা টক শো আয়োজন হয় কিংবা কোনো একটা সেমিনারে হয়, তখন সমপরিমাণ আমি যে দোষটা করেছি সেই দোষটা ধরিয়ে দেওয়া হয় যে আপনিও তো করেছেন। তো এখন এই সংস্কৃতির মধ্যে কতদিন চলবে বাংলাদেশ, আপনার কাছে আমি জিজ্ঞেস করি। টক শোটা যদি আমরা আরেকটু অন্যভাবে করে নিই, কারণ যে আলোচনা এখানে করবো সেগুলো কিন্তু পেপারে বেরিয়ে যায়, সব লোকই জানে। আলোচনাটা হওয়া উচিত এটা কীভাবে বন্ধ করা যায়, এবং এই বন্ধ করতে গেলে কিভাবে মেজারগুলো নেওয়া যায়, এবং কিভাবে আপনি যেটা আগে বললেন যে এটাকে খুব সুন্দর কথা বলেছেন, যে এই পজিশনে যারা থাকবে তাদের তো স্ক্রিনিং হওয়া দরকার, একটা স্ক্রুটিনি হওয়া দরকার। গত 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, সেখানে কোনো স্ক্রিনিং ছিল? একই দল নির্বাচন করেছে, বাধ্য হয়ে করেছে। সেইখানে যাকে নমিনেশন দিয়েছে তার বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে দিয়েছে, সে ভালো হোক মন্দ হোক তার কোনো কারণ নাই, সে পাশ করে এসছে। সুতরাং এই যে জিনিসগুলো হচ্ছে, এটা কিন্তু সবার জন্যই খারাপ হচ্ছে। এবং এই জিনিস আমরা আমরা সেটাই বলছিলাম যে একে অন্যের দিকে যখন আঙ্গুল তুলে, তখন আমরা মাঝখান থেকে আমাদের কিছু বলার থাকে না, যে আমরা কার কাছে যে বলবো যে এটার আসলে সমাধান হবে। বিএনপি আজকাল, আপনি নিরপেক্ষ একটা নির্বাচন দেন, জনগণের ঠিক আসবেন নির্বাচন দিলে তো বিএনপি আসবে, আওয়ামী লীগ। নির্বাচন যদি আপনি নিরপেক্ষ নির্বাচন একটা দেন, আমি কথাটা খেয়াল করেন, আস্থা যাদের আছে নির্বাচনে এরকম একটা দেন, যেভাবেই পারেন দেন, সমস্ত দলকে ইনক্লুসিভ করেন, তার ছাড়া এটার কিন্তু সমাধান পাওয়া যাবে না, মুশকিল। সেটা বলছেন, যদি আওয়ামী লীগ থাকাকালীন অবস্থায় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা যদি কাউকে নিয়ে আসতে চাই, তাহলে বিএনপি বলছে একমাত্র ভরসার জায়গা হচ্ছে বিএনপি। শামা ওবায়দ, বিএনপি একমাত্র ভরসার জায়গা আপনারা বলছেন, কিন্তু এখানে ওবায়দুল কাদের একটা কথা আজকে বলেছেন যে আপনারা যত দুর্নীতির খবরের কথা তাদের উপর বলছিলেন, আপনাদের তো সময়কার কোহিনুর ছিলেন, এসপি কোহিনুর ছিলেন, রকিবুল হুদা ছিলেন যিনি ডিআইজি,
তাদের ক্ষেত্রে আপনাদের কি মনে আছে কিনা বা সেসব আপনারা মনে রাখেন দেখেন কিনা? এইসব কথা বলে লাভ নাই, এই কাদা ছড়াছড়ি উনি বলে দিছে ভাই, বন্ধ করার উপায় বাইর করেন। এখন উনারা ওবায়দুল কাদের সাহেব বলবে কি? ডোনাল্ড লু যখন চলে যাওয়ার পর যখন আজিজ সাহেব স্যাংশন খাইলো, ওবায়দুল কাদের সাহেব মন খারাপ করে বলল, ভাই ভাবছিলাম লু আসছে রিলেশনশিপ ঠিক করতে আমাদের সাথে, এটা কি হলো? হ্যাঁ, তো এখন ব্যাপার হইতেছে যে আপনার কার সময় কি হয়েছে ভাই? তোমরা তো আছো 17 বছর ধরে, তোমরা কি করতেছো? বিএনপির সময় কি সেনাবাহিনী স্যাংশন খেয়েছে? সেনাবাহিনী কোনো লোক স্যাংশন খেয়েছে? সে বিএনপির সময় কি প্রশাসনের কোনো লোক স্যাংশন খেয়েছে? খায় নাই। এটা নজিরবিহীন জিনিসপত্রগুলো আওয়ামী লীগের আমলে হইতেছে। বাস্তবতা যে গোড়ায় গেছেন, যে আরও গোড়ায় যান। আওয়ামী লীগ নিজে টিকে থাকার জন্য, ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে এমন তলানিতে নিয়ে গেছে, বাংলাদেশের মান সম্মানকে, বাংলাদেশের মানুষের মান সম্মানকে এমন তলানিতে নিয়ে গেছে যে এখন আর ফিরে তাকানো বেহায়া হয়ে। আপনি বিব্রত কিসের বিব্রত? আওয়ামী লীগ ইজ নট বিব্রত। একটা বেহায়া লোক বিব্রত হতে পারে না। ভাই আমরা এখন, ওরা বুঝতেছে ওদের টাইম শেষ, এখন আরো কিছু বেনাজির আজিজ কেন, আরো কিছু, আরো তো অনেক আছে। এই যে আনারের মতো এমপি যে ওনাদের লোকজনই বলতেছে যে 80% পার্লামেন্ট মেম্বারই নাকি এই অবস্থা। দুঃখজনক। আমার শত্রুরও এই পরিণতি না হোক, আমি মুসলমান হিসেবে সেটা দোয়া করি। হ্যাঁ, যে কোনো ধর্মের লোকই হোক আমি দোয়া করি। বাট ওনার এখন তো বেরিয়ে আসছে যে আমাদের পার্লামেন্ট মেম্বাররা আইন প্রণয়নে তাদের কোনো কাজ নেই, দেশের উন্নয়নে তাদের কোনো কাজ নেই, তাদের কাজ হচ্ছে চোরাচালানিতে, ইয়াবা ব্যবসায়, অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানো। দেখেছি তো একজন ইয়াবা ব্যবসায়ী, বিশাল ব্যবসায়ী, তাকে নমিনেশন না দিয়ে তার বোর্ডে দেওয়া হলো আওয়ামী লীগ থেকে নমিনেশন, আমরা দেখেছি না? তো এখন টিকে থাকার জন্য এই আজিজ সাহেব 2018 সালের নির্বাচনের পরে বলেছে, তাকে তো ওনাকে কেউ জিজ্ঞেস করেছিল? জানতে চেয়েছিলেন আপনারা ভাই আপনি বলেন নির্বাচন কেমন হয়েছে? উনি স্বপ্রণোদিত হয়ে বলেছেন যে 2018 সালের মতো সুন্দর নির্বাচন নাকি উনি দেখেন নাই, যেই নির্বাচনে আগের রাতে ভোট হয়েছে সেই নির্বাচনে উনি স্টেটমেন্ট দিয়েছিলেন। এখন ডিজোন করতেছে দুইজনকেই আওয়ামী লীগ। কিন্তু ওনারা যখন দায়িত্বে ছিলেন, ওনারা কিন্তু আওয়ামী লীগের সব অপকর্ম ওন করেছে, আওয়ামী লীগের ভোট চুরি ওন করছে, আওয়ামী লীগের সব যা দুর্নীতি, সব জায়গায় যা আপনার কি বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, খুন গুম রাহাজানি হামলা সব কিন্তু তারা ওন করেছে। ওন করে তারা এগুলো সব ব্যবস্থা করেছে। করে এখন যখন তারা তাদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তারা করেছে, রাইটফুলি আপনি এই প্রশ্নটা ভাইকে করেছেন যে কেউ কি জানলো না? বেনাজির সাহেব একা একা এগুলো করছে বাসায় বসে থেকে থেকে? কারো হেল্প ওনার নিতে হয় নাই সরকারের? দেশে বিদেশে কারো হেল্প উনি নেয় নাই? আজিজ সাহেব একা একা, ওনার পরিবার এবং উনি একা একা এই দুর্নীতিগুলো করেছে, কেউ জানতো না? প্রাইম মিনিস্টার্স ম্যান যখন আল জাজিরায় ভিডিওটা রিলিজ করলো, প্রাইম মিনিস্টারের অফিস থেকে এবং কোনো মন্ত্রণালয়ের অফিস থেকে কেন এটার প্রতিবাদ জানানো হয় নাই? কেন কোনো আল জাজিরাকে সু করে নাই? কেন আল জাজিরাকে কেন সু করে নাই বাংলাদেশ সরকার? যদি তারা এতই কনফিডেন্ট হয়ে থাকে যে এটা সবই মিথ্যা, সু করে নাই কেন? যদি মনে যদি পঞ্চদে পরিষ্কার থাকতো যে আমি করি নাই, কোনো অন্যায় করি না, তাহলে আল জাজিরাকে ধরা উচিত ছিল আগে। সেটা তারা করে নাই, তারা কোনো স্টেটমেন্টই দেয় নাই। তার মানে এর মধ্যে সত্যতা আছে। এখন ব্যাপার হচ্ছে যে আপনি যখন নিজে টিকে থাকার জন্য, ক্ষমতায় থাকার জন্য আপনি স্টেক হোল্ডার বানাবেন, সেই স্টেক হোল্ডাররা চুরি করবে, ডাকাতি করবে, দুর্নীতি করবে, হাজার হাজার কোটি টাকা পাচার করবে, এবং এইটাই এখন বাস্তবতা হচ্ছে। সেটাই না, আমি শুধু আপনার কাছে এটাই বলি যে বাস্তবতার কথা বলার পর আপনারা বলছেন এখন ভরসার জায়গা বিএনপি, মানে বিএনপি যদি আওয়ামী লীগ না ভাই ভরসার জায়গা, ঠিক আছে আওয়ামী লীগ না, আমরা মেনে নিলাম আওয়ামী লীগটা, বিএনপি যখন ক্ষমতায় আসবে আপনি নিশ্চিত যে এই ধরনের ঘটনা আসলে বিএনপির ক্ষেত্রে ঘটবে না? হ্যাঁ, কারণ বিএনপির সময় আগে ঘটে নাই। আপনি শুনেন, র্যাব যখন স্যাংশন খেলো, আমার এখনো মনে আছে, আপনার মেমোরি যদি আপনাদের ভালো হয়ে থাকে আপনাদের মনে থাকা উচিত যে সরকার কিভাবে এটাকে ডিনাই করলো যে না র্যাব কোনো মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত নয়, র্যাব এটা করে, র্যাব সেটা করে নাই। যারা গুম হয়েছিল সেই পরিবারের বাসায় গিয়ে তাদের রাত 12টা 1টার সময় তাদের বাসায় গিয়ে তাদের কাছ থেকে ডকুমেন্ট সই করার চেষ্টা করলো লোকাল থানার লোকজন যে আমাদের ফ্যামিলি মেম্বারে এমনিই চলে গেছে, তারা গুম হয় নাই। তো শুধু এই যে জিনিসগুলো তারা করা ডিনাইল, এবং বাংলাদেশের জনগণকে তারা বোকা মনে করে, মানে জর্জ অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি কি করবো নাকি আপনার মনে আছে আপনি উত্তর দিবেন? আমার সব মনে নেই, তারপরে যতটুকু মনে পড়ে আমি এটা বলার চেষ্টা করছি। শামা আপা একটু আগে বললেন যে আমাদের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি আল জাজিরার এই সমস্ত রিপোর্টের পরে, এটা উনি
মিথ্যা তথ্য দিয়েছেন, আমরা খুব শক্ত স্টেটমেন্ট দিয়েছি এবং আল জাজিরাতে একটা মন গড়া এবং এটা একটা বায়াস নিউজ তৈরি করেছে একটা পেইড এজেন্টের মধ্য দিয়ে। এটা আমরা পরিষ্কারভাবেই আল জাজিরাকে আমরা জানিয়ে দিয়েছি সেটা এবং কি প্রমাণ করতে সবাইকে পেরেছেন? আমরা জানিয়েছি। এটা প্রমাণ অপ্রমাণের কোনো বিষয় না, এটা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের ব্যাখ্যা দিয়েছি, সেটা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন এটা প্রমাণ কি অপ্রমাণ এটা কারণ আদালত ওদের করবে। ভিডিওতে তো আচ্ছা আমি কথাটা শেষ করি, আমি কিন্তু আপনার কথার ভিতরে একটা কথা বলি, লেট মি ফিনিশ। উনি তারপরে নানান রকমের ক্রমাগত নানান কথাবার্তা বলেছেন যে বিএনপির সময় এগুলো হয়নি কিংবা আমি ওই সমস্ত বিতর্কে যেতেই চাই না। দুর্নীতির কথা বলেছেন, এইগুলোও যেতে চাই না। একজন বেনজির, আমি কাউকে ডিফেন্ড করে কোনো কথা বলছি না। বেনজির সাহেব তো একটা পুলিশের প্রধান, একটা বাহিনীর প্রধান ছিলেন। ওনার নামে আজকে দুর্নীতির ফিরিস্তি বের হয়ে আসছে, যেটা আমরা খুব গভীরভাবে একটা হতাশাজনক এবং আমরা এটাকে বলছি যে তার দায় আওয়ামী লীগ নেবে না, সরকার নেবে না, ওনার দুর্নীতির দায় ওনাকেই নিতে হবে। কিন্তু যখন একটা দেশের প্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয় তো তখন কি লজ্জা টজ্জা কারো করে না? এবং তার নামে আরও 3টা দুর্নীতির মামলা চলমান, বড়পুকুরিয়া কয়লা খনির মামলা, নাইকো দুর্নীতি, গ্যাটকো দুর্নীতি, এটার মামলা চলমান আছে এবং প্রতিদিন যেদিনই শুনানি চার্জ ফ্রেম হবে সেদিনই যে সময় নিয়ে ফেলেন। মানে শুনানিই করতে চান না ওনারা। এটা যে একটা প্রমাণিত বিষয় যে শুনানি করলে সাজা হবে এই মামলাগুলোরও, এই জন্য যেই একটা যে কোনো ধরনের ঠুনকো যুক্তি খাড়া করে সময় নিয়ে ফেলেন। তারপরে উনি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আছেন। তো একটা দেশের প্রধানমন্ত্রী নিজে যখন দুর্নীতি করে সাজাপ্রাপ্ত হয়ে জেলে রয়েছেন, সেই দল যখন আবার কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে এরকম বড় বড় উচ্চ কণ্ঠে কথা বলেন, ওনারা বলছেন যে হ্যাঁ অবশ্যই আমাদের প্রতি আস্থা আছে। এই উচ্চ কণ্ঠে এই কথাগুলো ওনারা দল হিসাবে লাস্ট 14-15 ইয়ার্স ক্রমাগত ধারাবাহিকভাবে বলে আসছেন। তারপরেও কি অবস্থা? দেশের মানুষ কিন্তু এই কথায় আস্থা রাখেনি, বিশ্বাসও স্থাপন করেন নাই। যার ফলে ওনারা আজকে 14 বছর আগে যেখানে ছিলেন 14 বছর পরও ঠিক একই অবস্থানে আছেন। শুধু তফাৎটা কি, উল্লম্ফনটার একটু বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই উল্লম্ফন বৃদ্ধি পাওয়ার ফলে যখন ওরা খাপছাড়া কথাবার্তা বলেন যে 10 তারিখের ভেতরে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাবে, প্রধানমন্ত্রী কোথায় যাবে খুঁজে পাওয়া যাবে না, আওয়ামী লীগের একটা লোক পাওয়া যাবে না, তারপরে কি দেখা গেল? নির্বাচনও হয়ে গেল, সবই হয়ে গেল, ওনারা আবার যে যার মতো ঘরের ভিতরে বসে আছেন। তো দেশের মানুষ যে ওনার উপর আস্থা রেখেছেন, যে কথাগুলো ওরা উচ্চকণ্ঠে প্রায়ই বয়ান করেন, সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি যে কোন জায়গায় তোমরা দাঁড়িয়ে কিন্তু আছেন। তারা বলছে আরেকটা কথা একমাত্র বলি, ভরসার জায়গা এখন বিএনপি, তারা বলছে। যদি ওনারা মনে করেন, এটা মনে করে যদি ওনারা আত্মপ্রসাদে ভোগেন, আওয়ামী লীগের এতে কোনো অসুবিধা নেই। এটা মনে করার পরে ওনারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা অনেক ভালো আছি, দেশের মানুষের কাছে বিএনপি একমাত্র ভরসা, এইটা ভেবে ওনারা যদি আত্মপ্রসাদে ভোগেন, তাহলে আওয়ামী লীগের এতে কোনো কিছু যায় আসে না। আওয়ামী লীগ এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের যে নির্দেশনা, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা একদম প্রত্যয় নিয়ে কাজ করে চলেছি। এখানে বিভিন্ন সময় একটা ছোট্ট আয়তনের বিপুল জনসংখ্যার এই দেশ, বিভিন্ন সময় নানান রকমের সমস্যা তৈরি হবেই। সেই সমস্যাগুলোকে মোকাবেলা করে আজকে আমরা এখানে এনেছি। ওনারা অনেক বড় বড় কথা বলেন, মানুষের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত যে বিষয়গুলো, আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, রেল, রাস্তা, সেতু সহ মানুষের আয় রোজগার, কর্মসংস্থান, ভাত কাপড়, এই 15 বছরে আওয়ামী লীগ কোথায় নিয়ে এসেছে? ওনারা ওনাদের এই 21 বছর সময় যে ছিলেন কোথায় নিয়ে এসেছে? বিএনপির কোনো নেতা আজ পর্যন্ত বক্তৃতা বিবৃতি কোথাও আওয়ামী লীগের সাথে তুলনামূলক পার্থক্যের কোনো কথাই আজ পর্যন্ত বলেন। তার কারণ একমাত্রই তারা জানে যে আওয়ামী লীগ এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কি কাজ করেছিল, ওনারা কি করেছেন, যার জন্য ধারে কাছে ওনারা যান না। ঘুরে ফিরে একটা জায়গায় আসেন, সেটা কি? মানবাধিকার এবং গণতন্ত্র, শ্রম অধিকার, নারী অধিকার, এইগুলো প্রেসক্রিপশন কার? এই আপনার আমেরিকার মার্কিনীদের প্রেসক্রিপশন নিয়ে তো আপনার প্রধানমন্ত্রী কথা নিয়ে ওনারা কথা বলেন। প্রেসক্রিপশন তো উনি আগে কিন্তু এই সব প্রেসক্রিপশনের মাঝখানে আমি বলতেছি এই প্রেসক্রিপশনের কথা বলেন, এবং এই কথা বলার কারণ হচ্ছে ওনারা মার্কিনীদের ক্ষেত্র প্রস্তুত করার ক্ষেত্রে ওনারা ক্রমাগত কাজ করছেন। আচ্ছা, মার্কিনীদের ক্ষেত্রে সেই জায়গাতে আওয়ামী লীগ একদম সম্পূর্ণভাবেই দাঁড়িয়ে আছে যে এইটা আর হবে না। কিন্তু দেশের জনগণ তো চাই দুই দলই দেশের জনগণের দিকে তাকাক, মার্কিনের দিকেও না, দুর্নীতির বাজদের দিকেও না, তাদের জন্য কাজ করুক। যতগুলি বাহিনী আছে সেই বাহিনীগুলো জনগণের জন্য কাজ করুক, কোনো দলের জন্য না। কিন্তু সবগুলি দলে নিজেদের কাজে কেন বাহিনীকে ব্যবহার করতে চায়? আমরা শেষ মুহূর্তের বিরতির পর জানতে ফিরব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। খুব ছোট সময়ে আমি এসেছি। ফখরুল ইমাম, শুধু জানতে চাই আপনি যে কথাটা বলছেন যে যা কিছু হয়েছে তার দিকে না তাকিয়ে আসলে আমাদের সমাধানটা দরকার। আসলে মনে হয় যে নির্বাচনের মাধ্যমে কে আসবে আসলে? সেই আওয়ামী লীগ, সেই বিএনপি, জাতীয় পার্টির তো কোনো সুযোগও নাই, অন্য দলের তো কোনো সুযোগও নাই, সেই তো একই না। এটা আপনি এটা বললেন, কথাটা ঠিক নয়। কারণ ব্যাপার হলো, লোকজন কিন্তু আপনি যদি ভোটের পার্সেন্টেজ দেখেন, 41%, আমি সরকারি হিসাবটা যদি ধরি 41% ছিল আপনার ইয়েতে
ওই এমপি ইলেকশনে, সংসদ ইলেকশনে। এখন এইবার করেছে 37%, কমছে না, কমতেছে তো। তার মানে কি, এটা আদারওয়াইজ আপনি যদি বলেন তাহলে লোক কিন্তু ভোটাধিকার দেওয়ার ব্যাপারে একটা অনীহা প্রকাশ করেছে। ইন্ডিয়াতে আমরা দেখেছি 60% হওয়ার পরেও তারা আফসোস করেছে যে এটা ঠিক হয় নাই, 70-80% তারা চায়। তা আমাদের দেশে এই যে অনীহার থেকে কি আপনার মনে হয় যে সবাই আওয়ামী লীগ আর বিএনপিকে চায়? নতুন দলকেও চায়, নতুন নেতৃত্ব চায়। এই নতুন নেতৃত্ব তখনই বেরিয়ে আসবে যখন আপনি একটা ভালো নির্বাচন দিবেন। কারণ যদি ইনক্লুসিভ নির্বাচন না দেন আপনি, তাহলে তো ওই ধরেন যে গ্যারাকলে আছেন সেই গ্যারাকলে থাকবেন, সেটার থেকে বেরিয়ে আসা শামাল ভাই, খুবই আসলেও মুশকিল। নির্বাচনই কি এই সংকটের সমাধান কিনা? আমি অবশ্যই, আবার আমি একটি কথা, ওনার কথার প্রতিবাদ না করলেই নয়। উনি প্রধানমন্ত্রীর কথা বলেছেন, ওনার এতের দুর্নীতির কথা বলতে গিয়ে বেগম খালেদা জিয়ার যে দুর্নীতি মামলায় ওনাকে প্রতিহিংসামূলকভাবে উনি জেলে আছে, সেই মামলায় এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাগুলা 11টা মামলা ওনার 1/11 সরকারের করা, ঠিক আছে? তাহলে দুর্নীতির মামলা যদি বলেন, তাহলে শেখ হাসিনার দুর্নীতির মামলাগুলোও তো দুর্নীতির মামলা, এবং তার টাকার অঙ্কে সেই সংখ্যা অনেক অনেক বেশি। হ্যাঁ, নাইকোর দুর্নীতি, ফিক 29, নূর আলী, হাবিজাবি মিলে অনেক বেশি সংখ্যায়, কিন্তু শুধু, এবং ওখানে টাকার জায়গায় রয়ে গেছে। শুধুমাত্র প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেখে ওখানে কোনো দুর্নীতিও প্রমাণ করতে পারে নাই তারা। বেগম খালেদা জিয়া দেখে, তাকে ভয় পায় দেখে প্রতিহিংসামূলকভাবে তাকে জেলে দিল আওয়ামী লীগ সরকার। মামলা হয়েছে 1/11, দুইজনের নামে একই দুর্নীতির মামলা হয়েছে। দুর্নীতি তাহলে এইটা ঠিক, আর শেখ হাসিনা যেহেতু প্রধানমন্ত্রী, ওনারটা সব আমরা তুলনা মিথ্যা, না করে ঠিক আমাদের আছে? কি আমাদের কি না, কোনো না, না, জনগণের কি কোনো এটা ব্যবস্থা নয়, হবে? না, মিথ্যা কথা যদি বলে ওটা তো সঠিক করতে হবে, আমার দায়িত্ব সেটা। এবং জনগণের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই ভাই, আমি এদেশের নাগরিক হিসেবে, বিএনপি আওয়ামী লীগ না, এদেশের নাগরিক হিসেবে আমি ব্যথিত যে আমার দেশের সেনাবাহিনী এখন একটা অবশ্যই একটা কালিমা লেপন হয়েছে। আর যদিও একজনের জন্য সবাই পুরো বাহিনীকে দায়ী করা যায় না, বাট আমাদের সেনাবাহিনীর যে উজ্জ্বল তাদের পাস্ট এবং প্রেজেন্ট, আমরা চাই যে ভবিষ্যতে সেরকম উজ্জ্বল থাকুক। 1971 মুক্তিযুদ্ধ থেকে আমরা ব্যারিস্টার সেলিম আলতাফের কাছ থেকে তাহলে একটা লাইন নিয়ে আবার আমি আপনার কাছ থেকে আমাদের আসবো। নির্বাচন, হ্যাঁ ঠিক আছে, নিয়ে না, ওনাকে দেন। না না না, শেষ করি শেষ সেলিম আলতাফ জন, শেষ করি যে আমরা জনগণরা আসলে এই দুর্নীতি কোনো কিছুর মধ্যে থাকতে চাই না। এমন একজন নেতৃত্ব চাই আমাদের দেশ আমাদের ভালো রাখবে। আওয়ামী লীগের সেই মোটো নিয়ে আছে বলেন আপনারা, কিন্তু আসলে কি সেটা পূরণ হচ্ছে কিনা? আমি বললাম যে এটা উই আর ওয়ার্কিং অন দিস। এটা এমন না যে আপনি ওভারনাইট শেষ এটা করে ফেলতে পারবেন। কেননা আওয়ামী লীগ দীর্ঘ 22-23 বছর যখন ক্ষমতায় ছিল না, তখন এই দেশের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে বিষ ঢুকিয়ে ফেলেছিলেন ওনারা, সেই বিষটা ছাড়াতে আওয়ামী লীগের সময় লাগবে। সেই কিছুটা সময় আপনারা দিলে, হ্যাঁ, কিছু যে আমাদের অসংলগ্ন কিছু কাজ ঘটছে না, অবশ্যই না, আমরা সেইগুলোকে সম্পূর্ণভাবেই কন্ডেম করছি, এবং এইগুলোকে আপনার নস্যাৎ করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে 2041 সালের যে ভিশনটা নিয়েছি, সেইটা করার ক্ষেত্রে আমাদের অনেক হার্ডেলস আছে। সেই হার্ডেলসগুলো পার করে আমরা সেখানে যাওয়ার কিন্তু চেষ্টা তারপর করছি। আশা করা যায় যে 16 বছরে আসলে অনেকখানি জনমানুষের কাছাকাছি আওয়ামী লীগ বা অন্য দলগুলো পৌঁছানোর কথা, ততখানি পৌঁছেছে কিনা সেই প্রশ্ন সবসময় রয়ে যায়। সাথে থাকবেন রাজকাহনের।